Moving on to the next part of the event, we are about to start our second panel discussion, Building a Greener Future, the Role of Sustainability in Architecture. For this session, we have with us architect Jannat Jui, Associate Principal Architect, Shatoto Architecture for Green Living, as the moderator to this panel. Followed by panelists, we have Engineer Mohammad Samsul Alam, Principal Structural Engineer, the designers and managers, Engineer Faizur Rahman Khan, Managing Director, Building Technology and Ideas, BTI, Architect Baizid Mahabub Khondokar, Principal Architect, Naqshband Architects, Mohammad Didarul Islam Bhuiya, Principal Architect and Managing Partner, Form 3 Architects, Architect Nazli Hussain, Founder and CEO, Praxis Architects, Architect Khondokar Ashfud-Jaman Rajon, Principal and Managing Director, Cubinside Design Limited. ধন্যবাদ সিরামিক বাংলাদেশ ম্যাগাজিন এবং বিসিএমইকে এরকম একটি গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী ইভেন্ট অর্গানাইজ করার জন্য। আমি অবশ্যই বিশ্বাস করি ইয়াং আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, রিয়েল এস্টেট এবং রিলেটেড প্রফেশনাল ওদের জন্য এই ইভেন্টটি অসম্ভব গুরুত্বপূর্ণ এবং আমরা জানি যে এখন অ্যাস্থেটিক্যালি বিউটিফুল আর্কিটেকচার যথেষ্ট নয়, এর সঙ্গে কিন্তু আমাদের দরকার হয় আপনার পরিবেশের সঙ্গে আমাদের স্থাপনাটি কিভাবে রিয়্যাক্ট করছে, আমরা কনস্ট্রাকশনের নামে ডিস্ট্রাকশন করছি নাকি, গাছপালা, পাখি, প্রজাপতি সবাইকে নিয়ে আমরা ইনক্লুসিভ ডিজাইন করছি নাকি, এগুলো নিয়ে সমন্বয় করে যে আমরা এখন কাজ করি সেগুলোকে আমরা এখন বলতে চাই ইগো টু ইকো। তার মানে ইগোইস্টিক ডিজাইন না করে ইকোইস্টিক ডিজাইন করা, যেটাতে আসলে আমরা এনভায়রনমেন্টের উপর একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ে। তো আমি নিজে আর কথা না বেরিয়ে আমাদের গুরুত্বপূর্ণ স্পেশালিস্ট আজকে আমাদের সঙ্গে আছেন যারা সাস্টেইনেবল আর্কিটেকচারে ওনাদের অবদান রাখছেন। তো শুরুতেই আমি চলে যাব স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকারের কাছেন। স্যার, আমরা জানি যে আপনার রংপুরে যে কারখানা আছে সেখানে আপনি ডিজাইন করেছেন, ওই কারখানায় মোস্টলি উইমেন ওয়ার্কাররা কাজ করে, সো উইমেন এম্পাওয়ারমেন্ট অফকোর্স, এবং সেই স্থাপনাটি আমাদের ইউআইএ সাস্টেনেবল আর্কিটেকচারে উইনার হয়েছে, আমাদের রিবা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড পেয়েছে, 2 টাইমস আর্কেশিয়া গোল্ড মেডেল পেয়েছে। তো ওই সম্পর্কে আপনার কাছে জানতে চাইব এবং পাশাপাশি বিল্ডিংয়ের লাইফ স্প্যান, ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম এবং আপনার কাজে যে সাস্টেনেবল অ্যাপ্রোচগুলো থাকে সেগুলো সম্পর্কে আপনার কাছে একটু শুনতে চাইব। থ্যাংক ইউ। প্রথম প্রশ্নটার উত্তর দেই, ফ্যাক্টরির যে বিষয়টা ছিল, এখানে সাস্টেনেবিলিটির অন্য আরেকটা পার্ট নিয়ে যদি কথা বলি, কালচারাল বা সোশ্যাল সাস্টেনেবিলিটি। রংপুরের তাজহাট বলে একটা জমিদার বাড়ি আছে যার একটা গ্র্যান্ড স্টেপ আছে এবং রাজার বাড়ি, এই কনসেপ্টটা হলো ওনারশিপ, যে ওই রকম একটা বাড়ি থাকলে আমি বড়লোক বা এই রকম একটা ধারণা ছিল। তো ঢাকা শহরে ইনভ্যারিয়েবলি এভরি ফ্যাক্টরিতে আমরা দেখি সামনে একটু গ্রিন লন, একটা স্পোর্টস কার, মালিকের গাড়ি, কিন্তু ওয়ার্কাররা কোন দিক দিয়ে ঢোকে এটা বোঝা যায় না। ওই ফ্যাক্টরিতে আমি করলাম এই রকম গ্র্যান্ড স্টেপ দিয়ে ওয়ার্কাররা উঠবে, মালিক তার গাড়ি নিয়ে এক পাশ দিয়ে যাবে। এই যে একটা এম্পাওয়ার করা, এটা তাদের ওনারশিপ তৈরি হলো। এর সঙ্গে আরও অন্যান্য বিষয় ছিল যে ন্যাচারাল জিনিস যা প্রকৃতি আমাদেরকে ফ্রি অফ কস্ট দেয়, সে ফর এক্সাম্পল আলো, বাতাস, পানি এবং ভেজিটেশন। ওই আলোটাকে আমরা যে কোনো অফিস বিল্ডিংয়ে বাইরে তার 300 গুণ আলো, ভিতরে আমরা লাইট জ্বালায় কাজ করি, এইটার থেকে আমরা মিনিমাইজ করতে পারি। বাতাসকে ইভাপোরেটিভ কুলিং করে টেম্পারেচার 3-4 ডিগ্রি কমাতে পারি। ওইখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস ছিল যে রংপুরের পানিতে আয়রন বেশি, আয়রন কমানোর জন্য পানিকে একটু বাতাসে স্প্রে করতে হয়। তো ওই পানির শব্দটা যন্ত্রের শব্দকে দিয়ে অন্য আরেকটা ডাইমেনশন, ফ্যাক্টরির টিপিক্যাল চেহারা তো বটেই, ওইটার গ্রিন ফ্যাক্টরি ছিল। তো ওইখানে যদি আমরা একটু দেখতে পারি এইখানে তাহলে একটু ভালো হবে, যদি স্ক্রিনে যদি দেখা যায়। ওইখানে আরও অন্যান্য বেশ কিছু আইডিয়া ছিল। এখানে 95% যেহেতু উইমেন ছিল, তো তাদের একটা স্কাল্পচার সেখানে ছিল, হাতে মাকু ধরা একটা ছিল। তো
ওইটা আসলে এক ধরনের আইডিয়া ছিল যে আমাদের একটা নতুন ভোকাবুলারি বাংলাদেশনেস আসলে তৈরি করা, এর জন্য কোনটা যোগ্য, মানে অন্যের মডেলটাকে আমরা ট্রান্সলেট না করে নিজেদেরটা আমরা তৈরি করতে পারি কিনা, এটা ছিল প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয়টা হলো যে একটা বিল্ডিংয়ের লাইফ সাইকেল, হ্যাঁ, মানে আমরা আরবান এরিয়াতে যত বিল্ডিং করি, মূলত যারা বিল্ডিং করে ডেলিভারি দেয়, সেক্ষেত্রে যে জিনিসটা ঘটে সেটা হলো লাইফ সাইকেলটা আসলে হিসাব করে না, অথবা এটা রানিং কস্টটা হিসাব করে না। আপফ্রন্ট কস্ট যত কম রাখা যায় তত ভালো। তো আমরা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত, আমরা এই ফুয়েল এফিসিয়েন্সিটা গাড়ির ক্ষেত্রে বুঝি, বাড়ির ক্ষেত্রে আসলে বুঝি না। তো যেমন ফর এক্সাম্পল যে এটার এসির খরচ আমরা যদি শুধু ডিজাইন মানে অন্যভাবে এটার অ্যাপ্রোচ করে সোলার প্যানেল বা আরও অন্য জিনিস দিয়ে এটার রানিং কস্ট অসম্ভব কমানো সম্ভব। তো সেই জিনিসগুলো শুরুতে যেহেতু আপফ্রন্ট খরচ বেড়ে যাবে, ওই জিনিসটা হয়তো এখানে অ্যাড্রেস করা হয় না। টোটাল লাইফ সাইকেলে এটাকে লাইফ সাইকেল ধরে এটার খরচ না করে রানিং খরচটা বাদ দিয়ে আমরা শুধু ইনিশিয়ালটাকে করি। আর সেকেন্ড আর একটা যেটা গার্বেজের বিষয়, যে আমরা টোটাল প্রসেসটা আমরা জানি না কি হবে। এই যে আমরা এত নর্থ গুলশান বা উঁচু বড় এরিয়াগুলোতে যত অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে, অলমোস্ট কেউই 3টা বিন দিয়ে আসলে এটার গার্বেজ আনে না, বা আনলেও আসলে এটা কি হবে, শেষে আমিন বাজারে পাহাড়, 2টা পাহাড় হয়েছে, আর একটা পাহাড় তৈরি হবে কিনা, এই লিঙ্কেজগুলো আসলে ক্লোজ করা নাই। তো এই ওয়েস্টেজগুলোকে আমাদের আসলে প্রবলেমটাকে সলভ করতে হবে। আমরা হয়তো ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট একভাবে সলভ করার চেষ্টা করছি, রেসিডেন্সিয়াল ওয়েস্ট জানি না। ওয়ারেজ এগ্রিকালচারাল ওয়েস্ট দিয়ে কিন্তু আমরা অনেক ধরনের নতুন ম্যাটেরিয়াল তৈরি করতে পারি। আমরা যে ফ্যাক্টরির কথা বললাম, ওইখানে রাইস হাস্ক বয়লার আছে বায়োমাস থেকে, মানে এই ধরনের অনেক ইনোভেটিভ একটা আইডিয়া কিন্তু আমরা এখান থেকে করতে পারি। ওকে, ধন্যবাদ স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকার আপনাকে। আমি ছোট্ট একটা জিনিস আবার স্যারের কাছ থেকে বলছি, যে এই যে ওয়ার্কারদেরকে প্রায়োরিটাইজ করে তাদেরকে গ্র্যান্ড এন্ট্রি দেয়া, এখানেই তো আসলে যে ছোট্ট চেঞ্জ বাট বিগ ইম্প্যাক্ট এটা হয়। তো এখন আমরা চলে যাব স্থপতি নাজলি হোসাইনের কাছে। আমরা সবাই দেখি যে গুলশান অ্যাভিনিউতে চলতে গেলেই বিল্ডিংয়ের মধ্যে লেখা থাকে লিড সার্টিফাইড, প্লাটিনাম লিড সার্টিফাইড, গোল্ডেন লিড সার্টিফাইড। তো আমি আপনার কাছে জানতে চাইবো লিড সার্টিফিকেশন সম্পর্কে, কারণ স্থপতি নাজলি হোসাইন হচ্ছে আমাদের এই লিড সার্টিফিকেশনের এক্সপার্ট। এবং আমি আরও জানি আগারগাঁয়ে আপনি নিজে একটি কমার্শিয়াল বিল্ডিং ডিজাইন করেছেন, যার মধ্যে আমাদের সাস্টেনেবিলিটির অল আসপেক্ট আছে, ইনক্লুডিং ওয়াটার হারভেস্টিং, এনার্জি এফিসিয়েন্সি। ওইটা সম্পর্কে আপনার কাছ থেকে শুনতে চাই। থ্যাংক ইউ। শোনা যাচ্ছে আই হোপ। লিড অ্যাক্রেডিশন নেওয়ার সময় আমাদের যে সবচেয়ে বড় ব্যাপারটা আমাকে আকৃষ্ট করেছে সেটা হলো, যেহেতু আমি স্থপতি, সো ডিজাইন করতে গেলে সাস্টেনেবল ইস্যুগুলো নিয়ে আসলে আমরা প্রথম থেকেই চিন্তা করি। অ্যাজ অ্যান আর্কিটেক্ট আমাদেরকে এটা আমাদের বাই ডিফল্ট আমাদের ভিতরে চলে আসে যে আমরা সাস্টেনেবল আর্কিটেকচার নিয়ে কাজ করব। সো সাস্টেনেবল আর্কিটেকচারের যে 4টা ধারা, একটা হলো এনার্জি এফিসিয়েন্সি, ওয়াটার এফিসিয়েন্সি, ওয়েস্ট রিডাকশন এবং কার্বন এমিশন রিডাকশন অর লোকাল ম্যাটেরিয়ালের ব্যবহার। সো এই যে 4টা ব্যাপার, এই 4টা ব্যাপারকে একত্র করেই কিন্তু লিড সার্টিফিকেশন বা রেটিং সিস্টেমটা ইন্টারন্যাশনালি খুব পরিচিত। তো আমাদের দেশে এটা এখন অনেক বেশি ফেমাস বিকজ অফ দ্য ফ্যাক্টরিজ অ্যান্ড এভরিথিং। তো লিড অ্যাক্রেডিটেড প্রফেশনাল হিসেবে যখন কাজ করতে যাই, তখন দেখা যাচ্ছে যে আমাকে শুধুমাত্র সাস্টেনেবল অ্যাসপেক্টগুলো নিয়েই ফোকাস করতে হয়। বাট আমাদের একটা সুযোগ হয়েছে, একটা ছোট একটা প্লট, 10 কাঠা একটা প্লট কমার্শিয়াল অফিস বিল্ডিং ডিজাইন করার, যেখানে আমাদের ভূমিকাটা অ্যাজ অ্যান আর্কিটেক্টও ছিল এবং লিড এপি হিসেবেও ছিল, ইন্টেরিয়র ডিজাইনও ছিল। সো সেখানে ক্লায়েন্ট আমাদেরকে ওই ফ্লেক্সিবিলিটিটা দিয়েছিলেন। তো ওই প্রজেক্টটাতে আমরা চেষ্টা করেছি যে লিডের পার্সপেক্টিভ থেকে, যেহেতু ওটা লিড প্ল্যাটিনাম সার্টিফাইড হবে, সো লিডের পার্সপেক্টিভ থেকে এবং অ্যাজ অ্যান আর্কিটেক্ট সাস্টেইনেবল অ্যাপ্রোচগুলো ইউজ করে কিভাবে এনার্জি এফিশিয়েন্ট করা যায়। যেমন আমরা যদি চিন্তা করি একটা বড় ফ্যাক্টরির মধ্যে, যেমন বারিদ ভাই বললেন যে উনি অনেকগুলো অ্যাসপেক্ট নিয়ে কাজ করেছেন, ঢাকা শহরের ছোট প্লটের ভেতর যখন একটা এনার্জি এফিসিয়েন্সি নিয়ে কাজ করার ব্যাপার আসে, খুব লিমিটেশন চলে আসে জায়গা। তো জায়গার সবচেয়ে বড় সমস্যা হলো পার ফ্লোর এরিয়া খুবই কম। সেখান থেকে আমরা যেটা করেছিলাম যে ইস্ট ওয়েস্ট ফ্যাসাদে ভার্টিক্যাল গ্রিনারি সিস্টেম দিয়ে বিল্ডিংটার ইটসেলফ যে হিট গেইনের ব্যাপারটা, ওটাকে রিডিউস করে ফেলেছিলাম। তাতে যেটা হয়েছে, এসির
যে ব্যবহারটা এটা অটোমেটিকলি অনেক কমে আসছে, যার কারণে আমাদের এনার্জি এফিসিয়েন্সির দিক থেকে যে ব্যাপারটা যে আমাদের সবসময় মনে হয় যে আমাদের মনে হয় কোনো মেশিন ইউজ করতে হবে অর অনেক বেশি ইনভেস্টমেন্ট দরকার, অ্যাকচুয়ালি আমরা ডিজাইন পার্সপেক্টিভ থেকেই এই ব্যাপারগুলো সলভ করা শুরু করেছিলাম। তো একইভাবে আমরা রেইন ওয়াটার হারভেস্টিং নিয়ে কাজ করেছি, ওখানে ওয়েস্ট রিডাকশন নিয়ে আমরা ওখানে যে গ্রিনারি সিস্টেমের যে সারগুলো আছে সেগুলো কিচেন ওয়েস্ট দিয়ে ইউজ করছি। সো এইভাবে করে আসলে একটা অফিস স্পেসকে আরও কত বেশি প্রকৃতির কাছাকাছি বা মোর রেসপন্সিবল এনভায়রনমেন্টে নিয়ে যাওয়া যায়। যেমন ওই বিল্ডিংটাতে সবাই ন্যাচারাল লাইটেই কাজ করে মোস্টলি, যদিও আর্টিফিশিয়াল লাইট আছে, বাট এমনভাবে ওয়ার্ক স্পেসগুলো ডিজাইন করা যাতে অ্যাকচুয়ালি পুরো বিল্ডিংটা দিনের বেলাতে ওনারা ন্যাচারাল লাইটেই ইউজ করতে মানে অফিস করতে পারে। সো এই ধরনের ছোট ছোট অ্যাপ্রোচগুলো দিয়ে আমরা চেষ্টা করেছি যে এই যে 4টা ইস্যু বললাম লিডের, এই পার্সপেক্টিভগুলোকে কীভাবে 100% কাজে লাগানো যায়। তো আমরা আরও কিছু প্রজেক্ট ডিজাইন করছি যেগুলোতে আমরা সাস্টেইনেবল অ্যাসপেক্টগুলো কাজে লাগিয়ে করছি, এবং আই এম হোপফুল বা কারণ এখন আমাদের কাছে মোস্টলি সব ক্লায়েন্টরাই আসেন সাস্টেইনেবল প্রজেক্ট করার জন্য, যেহেতু আমার এক্সপার্টিসটা এই দিকে। সো এটা অনেক একটা আশার ব্যাপার যে ক্লায়েন্টরা নিজে থেকে চাচ্ছেন যে উই ওয়ান্ট টু ডু সামথিং সাস্টেইনেবল। সো দ্যাটস আ নিউ চেঞ্জ ফর মি। সো ধন্যবাদ। আমরা কিন্তু সবসময় মনে করি যে সাস্টেইনেবিলিটি বা লিড সার্টিফিকেশন মানেই হচ্ছে খুব কঠিন একটা কিছু হয়তো, কিন্তু আসলে এইগুলো ছোট ছোট কতগুলো কনসার্ন যেগুলো আমরা যদি মেনে চলি, নিজেরা বুঝি এবং ক্লায়েন্টদেরকে বোঝাতে সক্ষম হই, তাহলে এই যে প্রত্যেকটা স্থাপনা 100 থেকে 150 বছর বেঁচে থাকে, ওগুলোর লাইফ লং এনভায়রনমেন্টালি রেসপন্সিভ যেই বেনিফিটগুলো এগুলো কিন্তু আমরা পেতে পারি। তো আমি এখন চলে যাচ্ছি আমাদের ইঞ্জিনিয়ার শামসুল আলম স্যারের কাছে। আমরা জানি যে আইএবি 100টা বাড়ি নিয়ে একটা ইনিশিয়েটিভ নিয়েছে এবং সেখানে আপনি যুক্ত আছেন। তো ওই বাড়িগুলো কতগুলো আবার নদীর পাড়েও আছে, সেইখানে আপনাদের সাস্টেনেবিলিটির আসপেক্ট কী ছিল, আপনাদের সোশ্যাল ইকোনমিক যেই কনসার্ন ছিল সেগুলো সম্পর্কে আমরা কিছু জানতে চাই। ধন্যবাদ। এটা একটা ইন্টারেস্টিং আমার জন্য অভিজ্ঞতা ছিল। আইবি ঠিক করলো 100 হোমস, যেখানে বিভিন্ন জায়গাতে আমরা প্রথমে একটা সার্ভেতে বেরোলাম। সার্ভেটা ছিল হলো ভোলা এবং কচুয়া বলে একটা জায়গা খুলনার আশেপাশে। ওখানে একটা মানে কিছু ক্যানেলের নেটওয়ার্ক আছে, যখন জোয়ারের পানি আসে তখন পানি ক্যানেলগুলোতে আসে তারপর চলে যায়, কিন্তু যখন বর্ষাকাল তখন বৃষ্টি এবং নিম্নচাপ হলে পানিগুলো কখনো কখনো 2 দিন 3 দিন কখনো 1 সপ্তাহ পর্যন্ত উঠানে পানি থাকে। এখন কিছু ছবি ছিল, আমরা গিয়ে দেখলাম, ছবিগুলো দেখালে ভালো হতো। হ্যাঁ আচ্ছা, এইটা একটু রাখেন। প্রত্যেকে তার ভিত্তিটা রক্ষা করার জন্য পলিথিন দিয়ে ঢেকে রাখছে। আরেকটা ছবি আছে, যান দেখেন। প্রত্যেকটা এই যে পলিথিন যেগুলো দেখছেন, পলিথিনটা দিয়ে সে তার বাড়িটার ভিতটাকে বাঁচানোর চেষ্টা করছে। আরেকটা যান। আচ্ছা এখানে রাখেন। এখন যখন বর্ষাকালটা চলে যাচ্ছে, এই জুন জুলাই শেষ হয়ে গেল, তখন কিন্তু আর বৃষ্টি নাই, শুকনার সময়, তখন ওই পলিথিনের কিন্তু ওই লোকটার কাছে কোনো গুরুত্ব নাই। কিন্তু পলিথিনটা যাচ্ছে কোথায়? পলিথিনটা যাচ্ছে হলো এই যে তার বাড়ির পাশে পুকুরটাতে, তার উঠানে। 2টা জিনিস হচ্ছে, পুকুরটার কোনো প্রোডাক্টিভিটি থাকছে না, পুকুরে মাছ হয় না। সিমিলারলি বাড়ির আশেপাশে যে গাছ লাগানো হতো, অনেক জায়গায় দেখলাম এটা খুব লিকলিকে পেঁপে গাছ উঠছে। ওটা খেয়াল করে দেখলাম যে ওর নিচে পলিথিন আছে, পলিথিনের ফাঁক দিয়ে কোনোভাবে গাছটা ওঠার চেষ্টা করছে। এইটা ছিল একটা বিরাট ওদের জন্য চ্যালেঞ্জ, কিন্তু ওর ভিতটাও তো রক্ষা করতে হবে। আমরা তখন চিন্তা করেছিলাম আমরা এমন একটা মেটেরিয়াল যদি তাকে দিতে পারি যেটাতে তার বৃষ্টির সময় তার ভিতটা ভেঙে যাবে না। আমরা তখন ওখান থেকে কিছু মাটির স্যাম্পল এনে কিছু স্যাম্পল তৈরি করলাম। ওই মাটির সাথে খড় আর 5% সিমেন্ট মিশিয়ে আমরা একটা মানে প্রথমে আমাদের একটা এক্সপেরিমেন্ট করে দেখলাম যে ওটা ভিজিয়ে রাখলে কি হয়। দেখলাম যেটা খড় আর সিমেন্ট যেটার মধ্যে আছে সেটা পুরা পানির মধ্যে ভিজিয়ে রাখার পরেও কিছু হয় না। তখন আমরা ওই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে ভোলাতে আমরা একটা বাড়ি করলাম, যে বাড়িটা প্লিন পর্যন্ত ওইভাবে আমরা তৈরি করেছি। করার কিছুদিন পরে একটা নিম্নচাপ হওয়ার পরে পুরা পানি ওদের ভিত পর্যন্ত আসলো এবং কয়েকদিন ছিল, এবং ওটা চলে যাওয়ার পরে দেখা গেল যে ভিত ভাঙে নাই। এইটা যদি আমরা আরও প্র্যাকটিস করে ছড়িয়ে দিতে পারি, আমার মনে হয় লোকজনের উপকার হবে।
বাকি ছবিগুলো স্লাইড করলে ওই ছবিগুলো দেখা যাবে। এইটা হলো সে পলিথিন দিয়ে ঢেকে রাখা অবস্থা। যেতে থাকেন, এই একই জিনিস, এই পলিথিনই পরে পুকুরে যাবে, ধানের খেতে যাবে, চলতে থাকেন প্রতিটা। এই দেখেন, এই যে কোনায় পেঁপে গাছটা উঠছে, বেচারা উঠতে পারছে না, কারণ তার নিচে পলিথিন থেকে আটকে ফেলেছে। চলতে থাকেন, সেম থিং দেখেন, পলিথিন আটকে রেখেছে এটাকে। তারপরে আমরা আমাদের অফিসে এসে আমরা এই খড়, যেতে থাকেন, করার দরকার নেই, চলেন। মাটি আর সিমেন্ট দিয়ে আমরা একটা স্যাম্পল তৈরি করেছিলাম। এই যে এই জিনিসটা তৈরি করার পরে আমরা দুইটা জিনিস তৈরি করলাম। বাম দিকেরটাতে খড় আর সিমেন্ট আছে, আর এটা একটা নর্মাল এরকম দুইটা চার কোনা জিনিস তৈরি করলাম। তারপর আমরা এটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। রাখার পরে একটা উইকেন্ডে আমরা উঠাতে ভুলে গেছিলাম, বৃষ্টি এসে পুরো ভিজে গেল। কিন্তু পরে উইকেন্ডে এসে দেখলাম একটা গলে গেছে, একটা পরিষ্কার আছে। এটা হলো ছবি। আমরা ভোলাতে একটা বাড়ির সাইটে আমরা এটা করলাম, এভাবে মিশালাম। আগাতে থাকেন, সাইটে কাজ করা হচ্ছে। আগান, আমরা মাপঝোঁক করেছিলাম, মানে প্রতিটা মেজারমেন্ট করার জন্য ওনারা অনেক এফোর্ট দিয়েছিল। শেলটেক সিরামিকের কাছে আমরা খুব কৃতজ্ঞ। ওনারা এই এক্সটেনশনটা সার্ভিসটা ওনারা না দিলে এটা বানানো সম্ভব ছিল না। ওনাদের ইঞ্জিনিয়াররা হেল্প করেছে, ওনারা আমাদেরকে থাকার জায়গা দিয়েছেন, আমরা ওনাদের নিয়ে কাজ করেছি। শেলটেক সিরামিক এখানে ধন্যবাদ পেতেই পারে। শেষে বাড়ি হওয়ার পরের ছবিটা দেখবেন, আরেকটা যান, লাস্টে শেষ হওয়ার পরে কী হলো, এই দেখেন, এইটাই হলো সেটা। এটা কিন্তু মাটি, এটার মধ্যে শুধু 5% সিমেন্ট আছে আর আছে, খড় আছে। লাস্ট একটা ছবি দেখেন, এটা এই যে গরু বসে আছে, এবং এরপরে আমরা নর্মাল ওয়েতে বাড়িটা বানিয়েছি, এবং এইটাই বৃষ্টির পরে পুরাটা ঢেকে গেছিলো। এটা বাইরেও ব্যবহার হয়। এটা হলো থাইল্যান্ডে, এগুলো কিন্তু কম্প্রেসড আর্ট দিয়ে তৈরি করা, থাইল্যান্ডে। এটাও থাইল্যান্ডে, এগুলো সব কিন্তু কম্প্রেসড আর্ট দিয়ে তৈরি করা। এআইটির একটা স্কুল আছে যেখানে কম্প্রেসড আর্ট দিয়ে ব্রিক কী করে বানানো হয় সেটা শেখানো হয়। এটা হলো আমেরিকান স্কুল, এটাও কিন্তু কম্প্রেসড আর্ট দিয়ে তৈরি করা। তা আমরা কিন্তু এই জিনিসগুলো একটা বড় হাউজিং করার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। আমরা এতে এনভায়রনমেন্টাল রক্ষা পাই। আমার মনে হয় এটা অ্যাডাপ্ট করা যেতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যারের কথা শুনে আমার একটা জিনিস মনে হলো, যেটা প্রফেসর আর্কিটেক্ট রফিক আজম সবসময় বলেন, যে আর্কিটেক্টরা শুধুমাত্র বড় লোকদের দাস নয়। তো আসলে যারা আর্কিটেক্টদেরকে এফোর্ড করতে পারে না, তাদের প্রতি কিন্তু আমাদের আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী সবার রেসপন্সিবিলিটি আছে। তো আমাদের 100 হোমস বাই আইবির যে ইনিশিয়েটিভ, এটাকে আমরা খুবই সাধুবাদ জানাই, এবং স্যার এবং তার টিমকে ধন্যবাদ যে বন্যা কবলিত এলাকায় ওরা হয়তো আশাই করেনি যে আপনারা এই ইনিশিয়েটিভ নিয়ে ওদের এই সাহায্যে এগিয়ে আসবেন। জি, ধন্যবাদ স্যার। এখন আমরা শুনতে চাই ইঞ্জিনিয়ার এফআর খান স্যারের কাছ থেকে। আমাদের স্যার হচ্ছেন বিটিআই এর ম্যানেজিং ডিরেক্টর, যিনি রিয়েল এস্টেট সেক্টরে অসামান্য অবদান রেখে চলেছেন। স্যারের কাছে আমরা খুব ক্রিটিক্যাল একটা কোশ্চেন জানতে চাইব, সেটা হচ্ছে এই যে রিয়েল এস্টেটের এত ডেভেলপমেন্ট বাংলাদেশে, সেই বেলায় কি আমাদের সাস্টেনেবিলিটি অ্যাপ্রোচগুলো করা হচ্ছে নাকি? যদি না হয়ে থাকে তাহলে কেন করা হচ্ছে না? আর আরেকটা রিকোয়েস্ট, স্যারের একটা ভিডিও আছে, আপনারা অর্গানাইজার একটু কাইন্ডলি শেয়ার করবেন। ভিডিওটা কি আগে শেয়ার করবে? আপনি যেটা বলেন একটু কাইন্ডলি ভিডিওটা আগে একটু শেয়ার করেন কাইন্ডলি। In the middle of its buildings. That's because in parts of Singapore, you're required to replace the land that you're building on with this same amount of greenery. So the greenery that is lost on the ground is replaced in the sky. Each building must have greenery that's equivalent to at least 100% of the land that it was built on. But some take it to the next level. This building has over 200% greenery for the land that it replaced. This is Park Royal, and it's absolutely crazy how they managed to include greenery throughout the building. You can even go on a garden walk here. But all of this is not just done for a more beautiful look. There is a functional reason as well. See, buildings with more greenery end up using less electricity, produce less waste, and in general have a lower carbon footprint. You also improve the air quality and keep the temperatures cooler. This rooftop is over 50 stories high, and it's pretty much entirely a garden. And the crazy part is that it's completely open to the public. This is a public
place creates gardens and parks in the middle of its buildings. That's because in parts of Singapore, you're required to replace the land that you're building on with this same amount of greenery. So the greenery that is lost on the ground is replaced in the sky. Each building must have greenery that's equivalent to at least 100% of the land that it was built on. But some take it to the next level. This building has over 200% greenery for the land that it replaced. This is Park Royal, and it's absolutely crazy how they managed to include greenery throughout the building. You can even go on a garden walk here. But all of this is not just done for a more beautiful look. There is a functional reason as well. See, buildings with more greenery end up using less electricity, produce less waste, and in general have a lower carbon footprint. You also improve the air quality and keep the temperatures cooler. This rooftop is over 50 stories high, and it's pretty much entirely a garden. And the crazy part is that it's completely open to the public. This is a public. This place creates gardens and parks in the middle of its buildings. That's because in parts of Singapore, you're required to replace the land that you're building on with this same amount of greenery. So the greenery that is lost on the ground is replaced in the sky. Each building must have greenery that's equivalent to at least 100% of the land that it was built on. But some take it to the next level. This building has over 200% greenery for the land that it replaced. This is Park Royal, and it's absolutely crazy how they managed to include greenery throughout the building. You can even go on a garden walk here. But all of this is not just done for a more beautiful look. There is a functional reason as well. See, buildings with more greenery end up using less electricity, produce less waste, and in general have a lower carbon footprint. থ্যাংক ইউ সরি ভিডিওটা জাস্ট বিকালবেলায় ডাউনলোড করেছি আমি অ্যাকচুয়ালি আমাদের মডারেটর আর্কিটেক্ট জুইয়ার আমি 2-3 মাস আগে সিঙ্গাপুরে একসঙ্গে কয়েকদিনের জন্য গিয়েছিলাম সো এই ক্লিপটা আমাদের নন প্রফেশনাল ভিডিও ক্যামেরা দিয়ে নেওয়া সো আই থট টু প্রেজেন্ট ইট টুডে হিয়ার সাস্টেনেবিলিটি কি যে সাস্টেনেবিলিটির অর্থটা কি আসলে আমি যে অবস্থায় একটা বাড়ি বানাতে যাব সে রফিক আজব যেরকম দেখালো যে পুরোনো একটা জায়গা ছিল এখানে মানুষের সঙ্গে সম্পর্ক ছিল একটা পরিবেশ অন্যরকম ছিল গ্রিনারি ছিল আমি যখন বাড়িটা বানানোর সময় সেটার দিকেও আমরা নজর রাখবো যে আশেপাশের লোকজনের যেন মিনিমাম পার্মানেন্ট চেঞ্জ কিছু না হয়ে যায় এবং বানানো হয়ে যাওয়ার পরে আমি যখন হ্যান্ডওভার করব এবং কমপ্লিট করব আমি নেচারের কাছ থেকে যা নিয়েছি নেচারের কাছে মিনিমাম সেটুকু ফেরত দেব এখানে ভিডিওর ভিতরে বলেছে যে 100% অফ দ্য গ্রিনারি উইল বি গিভেন ব্যাক টু দ্য নিউ বিল্ডিং এবং এই বিল্ডিংটা সিঙ্গাপুরের যেটার নাম হচ্ছে পার্ক রয়্যাল হোটেল প্লাস পার্ক রয়্যাল অফিসেস এটা ওয়ান অফ দ্য লার্জেস্ট বিল্ডিং যেটা যা বানানো হয়েছে আপনারা দেখেছেন এতক্ষণ ধরে তার থেকে বেশি গ্রিনারি ফেরত দেওয়া হয়েছে এবং মিনিমাম কার্বন এমিশন উইচ ইজ অনলি 20% এখান থেকে সাশ্রয় করা হয়েছে তো এটা করতে গেলে পরে প্রশ্নটা ছিল যে আমরা কি করি কি না ডেফিনেটলি রিয়েল এস্টেট সেক্টরকে মানে ইন জেনারেল একটু তারা চোখে দেখা হয় বাট রিয়েল এস্টেট সেক্টর থাকলে এখানে যারা আছেন প্রফেশনাল মোস্ট অফ দ্য পিপল উড ডু হিয়ার ইভেন আই এম সরি টু সে বাট দ্যাট ইজ দ্য ফ্যাক্ট উই হ্যাভ এক্সট্রিম কন্ট্রিবিউশন অ্যান্ড ইট শুড বি রেকগনাইজড আমার শ্রদ্ধেয় টিচার এখানে ডক্টর শামীমুজ্জামান স্যার আছেন স্যার একটু তাকান না এদিকে আপনার একটু না তাকালে সাহস পাই না হ্যাঁ স্যার বলছে ঠিক বলছি আর রফিক আজমের মতো আমার ছোট ভাই এরকম আর্কিটেক্ট আছে যিনি আমাদের 300 ফিটের পাশে একটা প্রজেক্ট হচ্ছে ওই প্রজেক্টে বসে 3 দিন ধরে আমরা রোদের মধ্যে আশেপাশে কি আছে ওখানে কোন কোন গাছ কাটা যাবেই না কোন কোন জায়গায় থেকে কিছু করা যাবেই না এগুলি ঠিক করে ওয়াটার বডি কী থাকবে সেটাকে ঠিক করে তারপরে বিল্ডিংয়ে যাওয়া হয়েছে সো দ্য গ্রিনারি দ্য ওয়াটার বডি the carbon emission came first and then came the building. Now, the problem is when we do a building like that, we are not a donor agency, we are a commercial company, all the real estate developers. So who will pay the extra cost for it? It's an extra cost.
যে আমি যে ছাড়লাম, আমি যে করলাম, সেটা ওয়াটার হারভেস্টিং হোক, আর সেটা সেলফ সাস্টেনিং সুয়েজ সিস্টেম হোক, কার্বন এমিশন হোক। তো আমি জাস্ট গত সপ্তাহে বুধবারে আমার IFCর সঙ্গে এর উপরে একটা সেমিনার ছিল। তাদের কাছ থেকে একটা ভালো আশা পেয়েছি। আমাদের এই এক্সট্রা কস্টটা যদি আমরা এই কমপ্লায়েন্স করি, পার্টিকুলারলি লিডের সঙ্গে তারা এখন এজকে সমন্বয় করেছে। এজ ইজ মাচ সিম্পলার দ্যান লিড, এবং এটা মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নিজে বের করা যায় যে এটা কমপ্লাই করছে কি করছে না। তাহলে তারা আমাদের গ্রাহকদের জন্য একটা আলাদা ফিনান্সিয়াল সুবিধা, আমাদের জন্য না, আমাদের গ্রাহকদের জন্য। আমাদের জন্য দরকার নেই, গ্রাহকদের দিলেই তারা ওই এক্সট্রা কস্টটা দিতে রাজি থাকবে। সো দ্যাট ইজ দ্য ওয়ান অফ দ্য ওয়ে টু মেক ইট ফিজিবল, বোথ সাস্টেনেবল, গ্রিন, at the same time commercially viable. Thank you. জি, ধন্যবাদ ইঞ্জিনিয়ার এফআর খানকে। এখানে আমি দুটো জিনিস অ্যাড করতে চাই। এক নম্বর জিনিস হচ্ছে স্যার যে বিল্ডিংগুলো দেখিয়েছেন সিঙ্গাপুরে, তার মধ্যে একটা বিল্ডিং আছে যেটা হাই রাইজ এবং সেটি ওয়েসিস হোটেল। সেইটার গ্রিনারিজ হচ্ছে আপনার 1100% পর্যন্ত ওরা অ্যাচিভ করেছে। তার মানে ওই বিল্ডিংটা হওয়ার আগে সেখানে যদি 100% গাছ থাকতো, তা এই বিল্ডিংটা করার পরে ওখানে 1100টি গাছ আছে, মানে 1100 গুণ। তার মানে ওই পুরা এলাকার ওরা রিসার্চ করে দেখেছে বায়োডাইভার্সিটি 30% বেড়ে গিয়েছে শুধুমাত্র ওই বিল্ডিংটি ডিজাইন করার কারণে। তো দ্য ইম্প্যাক্ট অফ সাস্টেনেবল আর্কিটেকচার প্র্যাকটিস। অ্যানাদার থিং ইজ স্যার, আমি একটু অ্যাড করছি, সেটা হচ্ছে আমাদের আপনারা যে বললেন রিয়েল এস্টেট সেক্টরে আসলে কমার্শিয়াল চিন্তাটাই বেশি করা হয়, কিন্তু সিঙ্গাপুরে এরকম একটা অ্যাটেম্প্ট নেওয়া হচ্ছে। যখন আমি পড়াশোনা করতাম তখন ওরা স্টাডি করছিল যে যখন ব্যাংক লোন নিবে বাসা বা অফিস কেনার জন্য, তখনই যদি ওরা বলে যে আপনার বিল্ডিং যদি সাস্টেনেবল হয় বা গ্রিন হয় অথবা লিড সার্টিফাইড হয়, তখন আপনারা এটার জন্য এক্সট্রা বেনিফিটেড হবেন, অথবা লোনটা আপনাদের পার্সেন্টেজ কম নেওয়া হবে। সেভাবে কিন্তু একদম রুট লেভেল থেকে আমাদের এই চেঞ্জগুলো আসলে আমাদের সবার জন্যই অনেক উপকার হয়। আমি একটু অ্যাড করি, সরি, রাজুকে চেয়ারম্যান স্যাররা এখানে দেখতে পাচ্ছি, সো আবার একটু না বললেই নয়। সবসময় যে ফিনান্সিয়াল ইনসেন্টিভ দিতে হবে তা না, কিন্তু ইট ক্যান বি অ্যাডেড ইন দ্য দ্যাপের ওই ফার্ট যা কিছু নিয়ে মারামারি করা হচ্ছে, ওগুলির ভিতরে এটাকে খুব স্পেসিফিকভাবে দিয়ে দিলেই হয় যে ইফ ইউ হ্যাভ এ গ্রিনারি অর সাস্টেনেবল অর ইন ওয়ান ওয়ার্ড লিড সার্টিফাইড যদি বিল্ডিং হয়, ইউ উইল গেট সার্টেন অ্যামাউন্ট অফ এক্সট্রা ফান্ড, ভেরি সিম্পলি। জি, I'm sure you're already working on it. আমি আরেকবার মনে করে দিলাম আর কি। জি, আমাদের রাজুকের চেয়ারম্যান স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন ওনারা এই ব্যাপারে ওয়ার্ক অন করছেন। সেজন্য শেপিং বাংলাদেশকে ধন্যবাদ, সিরামিক বাংলাদেশ ম্যাগাজিনকে, যে এরকম একটা প্রোগ্রামের মাধ্যমে আমরাও জানতে পারলাম সেটা। আমার একটা হাততালি দেওয়া উচিত রাজুকে জন্য। নেক্সট আমি চলে যাচ্ছি আমাদের প্যানেলিস্ট দিদারুল ইসলাম দীপু স্যারের কাছে। আপনার কাছে জানতে চাইবো, আপনারা তো সেন্ট্রাল জেইলের রেস্টোরেশন প্রজেক্টটা করছেন এবং ওই প্রজেক্টে আপনারা অনেক ওল্ড ব্রিক ফাইন্ডিংস সেগুলো নিয়ে কাজ করেছেন, বিল্ডিংয়ের লাইফ স্প্যান, এবং আরও একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে আপনাদের এনগেজমেন্ট উইথ দ্য আরবান কন্টেস্ট অ্যান্ড ইয়োর লার্জ স্কেল প্রজেক্ট, সেই সম্পর্কেও আপনার প্র্যাকটিসের কিছু আমরা জানতে চাই। থ্যাংক ইউ। আজকে তো প্রথমত এটা আমাদের প্রজেক্টের প্রেজেন্টেশনে ফোরাম না আজকে, তো আমরা সিটি নিয়ে অলওয়েজ কনসার্ন আর্কিটেক্টরা, তো ভিডিওটা একটু পরে অন করেন। তো আমি জাস্ট সিটির যে গ্রোয়িং কনসার্নগুলো আমরা আর্কিটেক্টরা সবসময় সেন্স করি। একটা ব্যাপার হচ্ছে যে আসলে আমরা কীভাবে বানাবো, কী দিয়ে বানাবো, এটা নিয়ে সবসময় খুব কথা হয়, কিন্তু আসলে কোথায় বানাবো এটা অনেক ইম্পর্ট্যান্ট, মানে ইট কামস ফার্স্ট। যেমন আমাদের ওল্ড ঢাকা নিয়ে আমাদের কাজ করার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে যে আমাদের 2017 থেকে একটা প্রজেক্টের সাথে এখানে সম্পৃক্ত। তো ওই প্রজেক্টে আমরা দিয়ে আমার হয়তো কথা শেষ করব, কিন্তু তার আগে একটা জিনিস যে আসলে ঢাকার যে ডেভেলপমেন্ট, ঢাকা তো অনেক পুরনো একটা সিটি। তো আমরা আগে বলতাম 400 বছর, আসলে তো 400 বছর না, আমরা প্রত্যেকেই জানতাম 400 বছর হচ্ছে আসলে এটা যখন এটা রাজধানী হয়, আমাদের মুঘল পিরিয়ডে যখন এটা রাজধানী করা হয় তখন সময় পিরিয়ড থেকে 400 বছর। এর আগেও আসলে এখানে ফোর্ট ছিল, এখানে নগর সভ্যতাই ছিল।
তো নগর সভ্যতা কেন ওই পার্টটায় ছিল, ওল্ড ঢাকায় কেন ছিল, এটা একটা বোঝার ব্যাপার আছে। আমরা যে রফিক আজম স্যার যেটা দেখাচ্ছিলেন যে আমাদের যে ল্যান্ড প্যাটার্ন পুরো দেশেরই এরকম আসলে জলা এরকম একটা জায়গা। তো ঢাকা একেবারেই জলঢাকা ছিল। এটার মধ্যে কিছু অংশ উঁচু ছিল, কিছু ল্যান্ড। তো সেই ল্যান্ডগুলো আমরা যেমন টেক বলতো, যে পানি, আর বাকি যে অংশগুলো উঁচু সেগুলো হচ্ছে টেক। তো আমরা এই যে ল্যান্ডের কথা আমরা জানি যে পুরনো ঢাকার যে অংশটা থেকে আমাদের ডেভেলপমেন্টের গ্রোথটা ওইটাকে সেন্টার করে করে ধীরে ধীরে ছড়িয়ে যায়। তো ওই অংশটা কিন্তু মানে অরিজিনাল সয়েল, আমাদের যে লাল মাটি বলি ঢাকার, সেই লাল মাটি। এবং এই জায়গাটা কিন্তু ঢাকার অন্যান্য জায়গার চেয়ে একটু উঁচু। ঢাকার এই ভেরিয়েশনটা ছিল, তো সেই ভেরিয়েশনটা দিন দিন হারিয়ে গেছে। মানে হচ্ছে আমরা যে এরিয়াগুলো আগে বসতি স্থাপন করা হয়, আমাদের ঢাকার ওল্ড পার্ট, ওয়ারি, তারপর আমাদের ইভেন ধানমন্ডি, ইভেন বনানী এবং গুলশান, এই এরিয়ার অধিকাংশ এরিয়া কিন্তু আমাদের অরিজিনাল সয়েল বা লাল মাটি এরিয়া। তো এই জায়গাতে তো আসলে মানুষ হ্যাবিটেট মানে তৈরি করবেই, এটা খুবই স্বাভাবিক। তো এখানে আমাদের দেখতে পাচ্ছি যে আজকে আসলে এই কনসার্টটা আমার শেয়ার করার অন্যতম বড় কারণ হচ্ছে মানে এই ফোরাম, যেখানে আমি দেখতে পাচ্ছি যে আসলে প্রফেশনালসরা আছেন, রাজুকের চেয়ারম্যান মহোদয় আছেন এবং রাজুকের অন্যান্য প্রতিনিধিও হয়তো আছেন এখানে। তো ওনাদের কাছে শেয়ার করা যে আসলে আমরা কোথায় করব, আমার হ্যাবিটেট কোথায় তৈরি হবে, আমার যে ঢাকার যে এই যে জলাঞ্চলগুলো ছিল সেগুলো যে একদমই মানে অলমোস্ট আমরা নিঃশেষ করে দিয়ে, রুইন করে দিয়ে আমরা স্থাপনা করছি। স্থাপনা না, পুরো এরিয়াই একদম মানে বালি দিয়ে ভরাট করে করে করা হচ্ছে। সেটা সরকারি এবং বেসরকারি সব রকমের প্রতিষ্ঠান থেকেই হচ্ছে সেটা। তো এই জায়গাটায় আসলে রেগুলেশন অ্যাক্ট করতে পারে, কারণ হচ্ছে আমি বালি দিয়ে যখন ভরাট করতেছি, ভরাট করার পরে আবার আমরা বলতেছি যে এই জায়গাটা এখন আমাকে এই 150 ফিট পাইল করতে হবে, পাইল করে আমরা কাজ করতেছি, এবং সেটাও আনসেফ বিল্ডিং হচ্ছে। আমরা স্ট্রাকচার ইঞ্জিনিয়ারদের কাছে সবসময় আমরা এটা পাই। আমরা আর্কিটেক্টরা একটা সার্টেন লেভেলে অ্যাম্বিশাস থাকি বিল্ডিং ডিজাইন এবং এরকম হতে হবে, কিন্তু স্ট্রাকচার ইঞ্জিনিয়াররা অলওয়েজ কনসার্ন ওই এরিয়াগুলো নিয়ে যেখানে আমরা জানি যে একদম স্যান্ড ফিল করে বিল্ডিংগুলো করা হচ্ছে। তো এই জায়গাটা আসলে যদি আমাদের মানে সিটি আরেকটু গ্রো এইভাবে করতো, যে আমার যে ল্যান্ডগুলো আগে ছিল যেখানে হ্যাবিটেট আগে তৈরি হয়েছে, তো এখান থেকে একটু দূরে যে আমরা যে 300 ফিটের যে রাস্তা হলো বা 100 ফিট দিয়ে আরেকটা রোড হয়ে গেল, বা এই ধরনের আরও অনেকগুলো রোডের কথাই বলা যায়। এরকম এই রাস্তাগুলো আমরা কিন্তু দেখি যে আমরা আসলে 10 মিনিটে এই রাস্তা পুরোটা পার হয়ে যাওয়া যায়, 9 কিলোমিটার বা 11 কিলোমিটার। এর মানে হচ্ছে যে আসলে আমার হ্যাবিটেট তো এই যে জলাঞ্চলটা ছিল এটা পার হয়ে গিয়েও হতে পারতো, এবং 10 মিনিটের ডিস্টেন্স আমরা তো জানি গুলশান যেতে আধা ঘন্টা 1 ঘন্টাও লাগে। স্যার বলতেছিলেন যে 2-2.5 ঘন্টা থেকে জ্যামে থেকে এখানে পৌঁছাইছে। তো এই জায়গাটায় আসলে রেগুলেটরি বডির অ্যাক্ট করার আছে, এবং খুব স্ট্রিক্টলি যে আসলে আমরা যে ইনভেস্টমেন্ট ওইখানে স্যান্ড ফিল করে ওইটার মধ্যে স্ট্রাকচার তৈরি করে যে হুমকির শহর তৈরি করতেছি, তো আমার মনে হয় মানে এই জায়গাটায় মানে খুব স্ট্রিক্টলি একটা কনসার্ন নেওয়ার আছে সবার। তো এটা নিয়ে আমাদের সিটির একটা ভাবনা। আর হচ্ছে আমরা পুরাতন ঢাকায় কেন্দ্রীয় কারাগারের যে এরিয়াটা, কেন্দ্রীয় কারাগার তার কনজারভেশন এবং তার হিস্ট্রি প্রিজারভেশন রিডেভেলপমেন্ট এই প্রজেক্টের সাথে আমরা সম্পৃক্ত। তো প্রায় 2017 সাল থেকে আমরা কাজ করতেছি, প্রায় 8 বছর রানিং এই প্রজেক্টে। তো এটা একটা মাল্টিডিসিপ্লিনারি প্রজেক্ট যেখানে আর্কিটেক্টস, প্ল্যানার্স এবং ট্রান্সপোর্ট স্পেশালিস্ট, ইঞ্জিনিয়ার্স, কনজারভেশন স্পেশালিস্ট সবাই একসাথে কাজ করে একটা মানে সুন্দর একটা সলিউশনে যাওয়ার একটা চেষ্টা আমাদের ছিল। তো ওই প্রজেক্টে আমরা সাস্টেনেবল অ্যাসপেক্টগুলো নিয়ে আমরা কথা অলরেডি বলেছি, এনভায়রনমেন্টাল অনেক ইস্যুস নিয়ে কথা বলেছি। তো এই জায়গাটায় আমাদের একটা মিশেল কাজ, যেটা আসলে বলতেছিলাম যে মাল্টিডিসিপ্লিনারি এবং একই সাথে এটা নতুন এবং পুরনো কাজের একটা ফিউশনের মতো আর কি। তো এই জায়গাটা আমরা অনেকেই জানি না যে এই কেন্দ্রীয় কারাগারের যে কারাগার এবং তার যে পুরনো এরিয়াটা, এটা হচ্ছে বক্সিবাজার থেকে চকবাজার পর্যন্ত একটা জায়গা, প্রায় 100 বিঘার মতো জায়গা নিয়ে আমাদের প্রকল্পটা হচ্ছে। তো এই পার্টটায় আসলে আমাদের ঢাকা লালবাগ ফোর্টেরও আগে একটা ফোর্ট এখানে ছিল, যেটা আফগান ফোর্ট বা প্রিমোগল ফোর্ট হিসেবে পরিচিত ছিল, এবং এটার রেফারেন্স অনেকগুলা আমরা ঢাকার অনেক পুরনো বই এবং হিস্টোরিক্যাল ডেপিকশনেই পাই। তো এটা প্রায় 1897 সালে, প্রায় 150 বছরও হয়নি। তো তখন একটা বড় ভূমিকম্পের সময় এটা ব্যবহারের অনেকটাই অনুপযোগী হয়ে পড়ে।
তো আমরা ওই অংশটা নিয়ে কাজ করছি। আমার মনে হয় এখন আমরা যে ভিডিও ক্লিপটি আছে আমাদের, আমি জাস্ট ওইটার অডিও ভিজুয়াল যেহেতু সেখানে ডিসক্রিপশনও থাকবে, তো আমি কিছুক্ষণ সময় চুপ থেকে ওই মানে আমি চুপ থাকবো আর কি, ভিডিওটা চালানোর জন্য অনুরোধ করছি। আমাদের প্রস্তাবনা এবং তারপর এটার প্রকল্পের বর্তমান ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে আমাদের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত অসংখ্য বিপ্লবী দেশপ্রেমিক বীরের স্মৃতি ঘেরা ঢাকা কেন্দ্রীয় কারাগার 228 বছর আগে 1806 সালে পুরনো ঢাকার নাজিমউদ্দিন রোডে 15 একর জমির উপর নির্মিত, যার সূচনা 1788 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি ক্রিমিনাল ওয়ার্ড নির্মাণের মাধ্যমে। অঞ্চল পরিচিতি। জোন এ। কমপ্লেক্সের উত্তর প্রান্তে পুরনো পদ্মা ওয়ার্ড সংরক্ষিত রেখে স্থানীয় বাসিন্দাদের জন্য তৈরি হবে অত্যাধুনিক কমিউনিটি সেন্টার, ঐতিহ্যবাহী পণ্যের দোকান, খাবারের দোকান, মাল্টিপারপাস হল, জিমনেশিয়াম, সুইমিং পুল, সিনেপ্লেক্স সহ মাল্টিপারপাস কমপ্লেক্স। জোন বি। চকবাজার প্রান্তের খোলা জায়গাটি নাগরিক চত্বর হিসেবে নকশা করা হয়েছে। পুকুরের চারপাশ ঘিরে তৈরি করা হবে ওয়াকওয়ে ও পার্ক। চক কমপ্লেক্সে থাকবে বইয়ের দোকান ও পুরনো ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে ফুড কোর্ট। জোন সি। ঢাকা কারাগারের মধ্যভাগে জেল গেট, ওয়ার্কশপ এলাকা, কন্ডেম সেল, ফাঁসির মঞ্চ, কারা উদ্যান, আমদানি ওয়ার্ড, চম্পাকলি ভবন, জেল হাসপাতাল, মেঘনা ভবন, সুরমা ভবন নিয়ে গড়ে তোলা হবে কারা স্মৃতি জাদুঘর। সাজানো হবে প্রশস্ত হাঁটার রাস্তা, দেশীয় ফুল ফল ও ঔষধি গাছ দিয়ে। জেল গেট। 19 শতকের স্থাপনা জেল গেটটি একটি দোতলা ভবন। এটি কারা জাদুঘরের প্রধান ফটক হিসেবে ব্যবহৃত হবে। নকশা অবিকল রেখে সংযুক্ত করা হবে টিকিট বুথ, দর্শনার্থীদের ওয়েটিং রুম, সাইকেল স্ট্যান্ড সহ অন্যান্য সুবিধা। কর্মশালা বা ওয়ার্কশপ। কন্ডেম সেল ও ফাঁসির মঞ্চ। 6 দফা মনুমেন্টের প্রস্তাবনা করা হয়েছে, যেখানে 6টি স্তম্ভের উভয় পাশে বাংলা ও ইংরেজিতে দফাসমূহ লেখা থাকবে। জলসিঁড়ি গ্যালারি। কারাগার চলাকালীন সময়ে যা ষাটোর্ধ্ব বন্দীদের সেল ও তারও আগে ব্রিটিশ আমলে লুনাটিক অ্যাসাইলামের শেড হিসেবে ব্যবহৃত হতো এই একতলা টিনের ভবনটি। রাজবন্দী ও ডিভিশনপ্রাপ্ত আসামিদের থাকার জায়গা, ওয়ার্ড ও সেল, আমদানি ওয়ার্ড, কারা হাসপাতাল, মহিলা ওয়ার্ডও গ্যালারিতে রূপান্তরিত হবে। এখানে প্রদর্শিত স্মারকে ফুটে উঠবে বন্দি জীবনের নানান গল্পগাথা। কারা উদ্যান। কমপ্লেক্সের পশ্চিম দিকের প্রাচীর ঘেঁষা উন্মুক্ত অঞ্চলটি হবে কারা উদ্যান। এখানে থাকবে সবুজের সমারোহ, লেক, হাঁটার রাস্তা, বিশ্রামের জন্য বসার জায়গা এবং 2টি ঘাট। সর্বোপরি জাতীয় কারা স্মৃতি জাদুঘর হতে যাচ্ছে নগরবাসীর অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র, অট্টালিকার জঞ্জালের ভিড়ে এক টুকরো গণপরিসর। পার্ক ও উন্মুক্ত স্থান, আধুনিক নাগরিক সুবিধাদি একদিকে যেমন এলাকাবাসীর জীবনমান উন্নত করবে, অন্যদিকে আন্তর্জাতিক মানসম্পন্ন কারা স্মৃতি জাদুঘর কারাগারের ইতিহাস, ঢাকার গোড়াপত্তনের ইতিহাস সংরক্ষণের মধ্য দিয়ে জাতির ইতিহাসকে করবে আরও সমৃদ্ধ। এটা ছিল আমাদের মানে ডিজাইনের প্রস্তাবনা। তো এটা একটা ছোট্ট ভিডিও ক্লিপ আছে 2 মিনিটের মতো, তো ওইটাও দেখাতে পারি। এটা হচ্ছে জাস্ট আফটার মানে যতটুকু বিল্ড হয়েছে আর কি। তো ওইটা কনস্ট্রাকশন আপডেটটাও একটু শেয়ার করতে পারেন।
এখানে খুব সংক্ষিপ্তভাবে শেয়ার করা জাস্ট করার জন্য, এবং খুবই লো টেক এবং একদমই হ্যান্ডমেড একটা প্রজেক্ট বলা যায় আর কি, দাঁড়িয়ে থেকে তৈরি করতে হয়। থ্যাংক ইউ। এক কথায় অসাধারণ, পাওয়ারফুল ইয়েট হাম্বল। আমার মনে হচ্ছে যে এই বিল্ডিংটা ডিজাইন করা যখন কমপ্লিট হবে, এগেইন আমরা স্থপতি রফিক আজমের কথা বলছি, উনি বলেছিলেন যে আর্কিটেক্ট অ্যাজ হিউম্যানিস্ট। তো আমার মনে হলো যারা এখানে থাকবে কয়েদিরা, ওরা হয়তো ওদের সাজা শেষ হয়ে যাওয়ার পরেও অনেকে যেতে চাইবে না, বিকজ এটা এত সুন্দর একটা জি বিল্ডিং ডিজাইন। মিউজিয়াম, কেউ থাকবে না, আগে থাকতো এক সময়। ওকে, মিউজিয়াম, ওকে, রাইট, সরি। তো আরেকটা জিনিস হচ্ছে আপনার ডিজাইনটা দেখে আমার যেটা মনে হলো, এই যে আমাদের ব্রিকের তৈরি এই স্থাপনাটি, ব্রিক কিন্তু আমাদের সেই হাজার বছরের একদমই নিজেদের ওন ম্যাটেরিয়াল, তো যেটা আমাদের নিজেদের কথা বলে, এবং সাস্টেনেবিলিটির খুব সহজ সরল একটা ডেফিনেশন যদি আমরা দিতে চাই, তাহলে আমরা বলতে পারি সাস্টেনেবিলিটি মানেই বিইং লোকাল। তো এই যে নিজেদের লোকালিটি নিয়ে গর্ব করে এত অসাধারণ সুন্দর স্থাপনা করার জন্য স্থপতি দিদারুল ইসলাম দীপু এবং আপনার টিমকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এই প্রজেক্ট করতে গিয়ে একটা রিয়েলাইজেশন আমাদের হয় যে আসলে আমরা বেশিরভাগ বিল্ডিং যেগুলো কনজার্ভ করতেছিলাম, তো সেই বিল্ডিংগুলো কিন্তু প্রায় অ্যারাউন্ড 1850 এবং থেকে 1900 সালের মধ্যে। তার মানে হচ্ছে 150 বছর পার করে 175 বছর এরকম বয়সের বিল্ডিংও এখানে আছে। তো আমরা একটা সার্টেন লেভেলে কনজারভেশন এবং রিফারবিশমেন্টের মাধ্যমে কিন্তু এগুলোকে আরেকটা লাইফ হয়তো অ্যানাদার 100 ইয়ার্সের জন্য দিতে পারতেছি। অর্থাৎ বিল্ডিংগুলো 250-300 বছর মেবি আরেকবার এটাকে কেউ আরও ফার্দার লাইফ এক্সটেন্ড করতে পারবে, যেটা কিন্তু আমরা এই যে রিসেন্ট আমাদের যে স্ট্রাকচারাল সিস্টেম এবং যে কনস্ট্রাকশন টেকনিক আমরা ইউজ করতেছি। যে বিল্ডিংটা আমরা এখন বসে আছি, এটা 50 to 70 ইয়ার্স ওর তার লাইফ, ঠিক আছে। তো এই সাস্টেনেবিলিটির এই এক্সপেক্টটা কিন্তু আমাদের যে মানে আমাদের যে মডার্ন কনস্ট্রাকশন টেকনিকে এটা আসলে মিসিং, এবং এটা আসলে একটা বলবো এটা নিয়ে আসলে এই পার্টটা আসলে কমপ্লাই করে না সাস্টেনেবিলিটির। যে বিল্ডিংটা আসলে যত দিন যায় আমরা দেখি যে ইউরোপে 1000 বছরের পুরনো বিল্ডিং তো খুবই মানে এমন হয় আর কি, মানে ভেরি কমন ওইখানে, যেটা আমরা আসলে পারতেছি না। তো এটা নিয়ে একটা কনসার্ন থাকবে। আর একটা ছোট্ট কথা দিয়ে আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে এটা আসলে একটু স্টাডি করতেছিলাম যে আসলে এখানে এসে সাস্টেনেবিলিটি নিয়ে কী বলবো, কি তো স্টাডি করার পরে সেগুলো শেয়ার করতেছি না, কিন্তু একটা তথ্য আমাকে খুব মানে খুব ইম্প্যাক্টফুল মনে হয়েছে। সেটা হচ্ছে আমাদের যে টোটাল ওয়ার্ল্ডের যে কার্বন এমিশনের অ্যারাউন্ড 11% আসে হচ্ছে আমাদের যে বিল্ডিং ম্যাটেরিয়াল এবং বিল্ডিংয়ের যে কনস্ট্রাকশন, ম্যাটেরিয়াল তৈরি এবং এটার যে কনস্ট্রাকশন, এই দুইটা থেকে। আর হচ্ছে বিল্ডিংয়ের যে অপারেশন, মানে আমরা এই যে এসি, ইলেকট্রিসিটি আর আদার যেসব এনার্জি আমরা ইউজ করতেছি, সেটা হচ্ছে 28%। এর মানে হচ্ছে অ্যারাউন্ড 39 to 40% আসলে কিন্তু আমরা টোটাল 100% কার্বন এমিশনের আমরা দেখি যে বিল্ডিং ইন্ডাস্ট্রির সাথে যারা জড়িত, এই মানে আজকে এই মানে বলরুমে যারা আছি আমরা, তো তাদের সাথে খুব ঘনিষ্ঠভাবে মানে জড়িত আর কি। তো এইখানে আমরা কনস্ট্রাকশন টেকনিক থেকে শুরু করে অপারেশনে কীভাবে আমরা কমাইতে পারি, আসলে সাস্টেনেবিলিটি ওইটাই। তো এটা সবাই মাথায় রাখলে ভালো যে আমরা আসলে বড় একটা স্টেক হোল্ডার এখানে, আমাদের এখানে ইম্প্যাক্ট ফেলার আমাদের চিন্তা, আমাদের কাজ, আমি মনে করি যে এখানে বড় একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ স্থপতি দীপুকে ওনার ইনসাইটফুল থটগুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনি যেটা বললেন যে 49% কার্বন এমিশন আপনারা 39% করেছেন, আর আই মিন ইটস আ লট। 39% করা মানে অনেক বিল্ডিং আছে যেগুলোতে হয়তো আমরা
পানি বা ওয়াটার অর গ্রিনারিজ অথবা আপনার পাবলিক স্পেস, এরকম অনেকগুলো জায়গাতেই কিন্তু আমরা সাস্টেনেবিলিটির জিরো কার্বন যেটা বলি অথবা নেট জিরো এনার্জি বিল্ডিং বলি, সেগুলো কিন্তু আমরা অ্যাচিভ করতে পারি। তো সব বিল্ডিংয়েই যে আমার 100% এনার্জি এফিশিয়েন্ট বা জিরো কার্বন করা লাগবে তা জরুরি নয়, এক একটা বিল্ডিংয়ের ধরন অনুযায়ী সেগুলো বদলাতে পারে। তো এখন আমরা চলে যাচ্ছি স্থপতি রাজন ওনার কাছে, এবং এখানে ওনার পার্টনার আর্কিটেক্ট রকিও উপস্থিত আছেন। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনারা তো এই পর্যন্ত অসংখ্য অ্যাওয়ার্ড উইনিং বিল্ডিং ডিজাইন করেছেন এবং কম্পিটিশনেও আপনারা অনেক উইন করেছেন, তো সেইগুলো সম্পর্কে জানতে চাই। প্লাস আপনাদের ছোট থেকে বড় সব স্কেলের প্রজেক্টের মধ্যে সাস্টেনেবিলিটির কি কি অ্যাসপেক্ট নিয়ে আপনারা চিন্তা করেন, আপনাদের অ্যাপ্রোচগুলো কি হয়, সেগুলো যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। ধন্যবাদ জুই। গুড ইভিনিং সবাইকে। তো আজকে এখানে উপস্থিত সবাইকে আমি আমার সাদর সম্ভাষণা জানাচ্ছি এবং আই এম ফিলিং এক্সট্রিমলি প্রিভিলেজড আজকে এখানে উপস্থিত হতে পেরে। তো যেটা জুই বলছিল আর কি, যে আমাদের কাজ নিয়ে, তো আজকের আমাদের টপিকটা ছিল সাস্টেনেবিলিটি ইন আর্কিটেকচার। সো আমরা এখানে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আমরা আছি, সো আমরা সবাই আসলে মোরলেস এই টপিকটার সাথে পরিচিত এবং এই টপিকটা নিয়ে আসলে আমরা কাজ করি। তো আমাদের একটা ছোট প্র্যাকটিস, আমরা লাস্ট 15 ইয়ার্স কাজ করছি দেশে। সো আমাদের এই ছোট প্র্যাকটিসে আমাদের কিছু অভিজ্ঞতা আমরা হয়তো শেয়ার করব। তো আমি এখানে মনে করি যে আমাদের এখানে আজকে স্টেক হোল্ডার যারা আছেন, রিয়েল এস্টেট আছেন, ইঞ্জিনিয়াররা আছেন, আমি কিন্তু যেটা বলি যে আমাদের দেশের মানে সিংহভাগ ডেভেলপমেন্ট কিন্তু রিয়েল এস্টেটের হাত ধরেই হচ্ছে। কারণ প্রাইভেট সেক্টরের আমরা যদি বলি, একটা সিংহভাগ কিন্তু রিয়েল এস্টেট হাত ধরে হচ্ছে এবং এইখানে আমাদের স্টেক হোল্ডাররা যারা আছেন, আমরা ইঞ্জিনিয়ারদের ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো আমরা অ্যাজ এ ডেভেলপমেন্ট সেক্টর স্টেক হোল্ডার্স আমরা যেটা মনে করি যে এখানে আমাদের এই সাস্টেনেবিলিটি ইস্যুটা আসলে কিভাবে আমরা অ্যাচিভ করতে পারি। এটা কি শুধু ম্যাটেরিয়াল, এটা কি শুধু ইলেকট্রোমেকানিক্যাল অর হোয়াট এলস। তো আমাদের প্র্যাকটিসে আমরা যেটা মনে করি বা আমরা যেটা ফিল করি যে এই সাস্টেনেবিলিটি ইস্যুটা আমরা বিল্ডিং ম্যাটেরিয়ালসের মাধ্যমে অ্যাচিভ করতে পারি, আমরা স্প্যাটিয়াল কোয়ালিটির মাধ্যমে অ্যাচিভ করতে পারি এবং আমরা ফাইনালি আমাদের যে এন্ড প্রোডাক্ট অ্যাজ এ আর্কিটেকচার, অ্যাজ এ লিভিং বিং, আমরা আসলে ওই স্প্যাটিয়াল এক্সপিরিয়েন্সের মাধ্যমে কিন্তু সাস্টেনেবিলিটিটা এনশিওর করতে পারি এবং আমাদের নেচারের সাথে যে আমাদের বিল্ড ফর্মে যে কানেক্টিভিটি এবং এটার যে ইন্টারঅ্যাকশন, এই ইন্টারঅ্যাকশনটা এন্ড অফ দ্য ডে ইউজার এন্ড থেকে এই ইন্টারঅ্যাকশনটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। সো আমাদের ডিজাইনের সময় বা যে কোনো একটা ইন্টারভেনশনের সময় আমাদের অবশ্যই সতর্কভাবে এই জায়গাটায় খেয়াল রাখা উচিত যে আমাদের বিল্ড ফর্ম সারাউন্ডিং এনভায়রনমেন্টকে কি ইম্প্যাক্ট দিচ্ছে, সেইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন এনি প্রজেক্ট, এটা ছোটো হোক, সেটা বড় হোক, সেটা পাবলিক স্কেল প্রজেক্ট হোক। যেমন দীপু ভাই একটু আগে বলছিলেন, উনি আমাদের শহরের ব্যাপারগুলো নিয়ে বলছিলেন, দিজ আর রিয়েলি রিলেভেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো উনি বলেছেন। তো আমি এখানে ছোট্ট একটা আমাদের স্লাইড আছে, এটা যদি একটু ওপেন করা যায়, একটা স্লাইড আছে জাস্ট আমাদের 8টা প্রজেক্টের ছবি যেটা আমরা রিলেট করতে পারি। এটা একটু আমাদের প্রজেক্টের ব্যাপারটা বলি যে আমাদের প্র্যাকটিসে, মানে যেহেতু আমরা ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি এখানে, যে আমরা দুই ধরনের মোস্টলি দুই ধরনের প্রজেক্ট আমরা ডিভাইড করতে পারি আমাদের প্র্যাকটিসে। একটা হচ্ছে আমাদের পেরিফেরাল প্রজেক্ট, একটা হচ্ছে আমাদের সেন্ট্রাল প্রজেক্ট। সো পেরিফেরাল প্রজেক্টগুলো হচ্ছে যেটা আমি মনে করি যেটা আমরা আমাদের মেট্রোপলিটন সিটি অথবা আরবান এরিয়ার বাইরে, যেটা গ্রাম হতে পারে, যেটা জেলা উপজেলা পর্যায়ে হতে পারে, বাট নট রিয়েল আরবান এরিয়াস বাট মেট্রোপলিটন এরিয়াস। আর সেন্ট্রাল প্রজেক্টগুলো আমরা বলি যেটা আমাদের শহরের মধ্যে বা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে, সেটাকে আমরা সেন্ট্রাল প্রজেক্ট বলে থাকি। সো আমি যেটা বললাম যে সাস্টেনেবিলিটি ইজ কনসার্ন একটা সেন্সিটিভ অ্যাপ্রোচ। এটা আমি যে কোনো প্রজেক্টে দাগ টানার সময় আসলে এই ব্যাপারটা আমাদের মাথায় থাকা উচিত বা মাথায় থাকে মোস্টলি। সো আমাদের অভিজ্ঞতা আমরা যেটা পেয়েছি যে পেরিফেরাল প্রজেক্ট যেটাকে আমরা বলছি, যে আমি গ্রাম বলবো না, মানে মেট্রোপলিটন এরিয়ার বাইরে যে প্রজেক্টগুলো হয়, সেই প্রজেক্টগুলোতে আমরা মনে করি যে সাস্টেনেবিলিটিটাকে রিচ করা বা অ্যাপ্রোচ করাটা অনেক ইজিয়ার রাদার দেন দ্য প্রজেক্টস হুইচ উই ওয়ার্ক ইন মেট্রোপলিটন এরিয়াস। বিকজ শহরের ভিতরে যে প্রজেক্টগুলো হয় সেই প্রজেক্টগুলো
ইন মোস্ট কেসেস, নট ইন এভরি কেসেস, ইন মোস্ট কেসেস তারা বিজনেস ওরিয়েন্টেড থাকে, মানে প্রতিটা প্রজেক্টের সাথেই আসলে বিজনেস ওরিয়েন্টেড থাকে। তো ওই প্রজেক্টগুলোকে ক্র্যাক করাটা মানে আমি অসম্ভব বলবো না, বাট মোর এনার্জি মানে খরচ করতে হয় অ্যাজ এ ডিজাইন প্রফেশনাল। তো সেই চেষ্টাটা আরও আমাদের সচেতনভাবে করতে হয়। কিন্তু আমি বলবো যে যেটা পেরিফেরাল প্রজেক্টগুলোতে এই অ্যাচিভমেন্টটা আরও সহজে করা যায়, কারণ ওইখানে আমি শহরে যেরকম আমি মানে ডেন্স এরিয়ার মধ্যে কাজ করছি, কিন্তু আমি কিন্তু শহরের বাইরে একটু খোলামেলা এরিয়ার মধ্যে কাজ করতে পারি। সো ওখানে প্রকৃতির সাথে সম্পর্কটা অনেক সহজে করা যায়। তো এটা একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং। তো এখানে আমরা কিছু প্রজেক্ট দেখাচ্ছি। এটা আমাদের শাহবাগে পাবলিক লাইব্রেরি প্রজেক্ট, এটা 2017 একটা কম্পিটিশন উইন প্রজেক্ট ছিল। সো এটা 2017 থেকে বর্তমানে আমাদের কনস্ট্রাকশন অলমোস্ট ডান বলবো না, বাট 60 to 70% কনস্ট্রাকশন আমাদের চলে গেছে। নেক্সট প্লিজ। এটা আমাদের একটা ইউনিভার্সিটি প্রজেক্ট, সাউথ ইস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাস, এটাও ঢাকাতে। তো আমি এই প্রজেক্টগুলো জাস্ট এখন দেখিয়ে যাচ্ছি, পরবর্তীতে জেনারেলি একটা বলবো। সো এই দুইটা প্রজেক্টের, এটা ইনস্টিটিউশনাল একটা প্রজেক্ট, এই দুইটা প্রজেক্টই। সো এই দুইটা প্রজেক্টে আমরা আসলে কিভাবে চিন্তা করেছি, লাইক এটার যে হিউম্যানিটেরিয়ান অ্যাপ্রোচ এই দুইটা প্রজেক্টের ক্ষেত্রে, যেমন পাবলিক লাইব্রেরিতে আমি মনে করি যে এটা বাংলাদেশের সবচেয়ে বড় গণজমায়েতের জায়গাটা আসলে আমাদের পাবলিক লাইব্রেরির সাইটটা। এখন আমরা তো লাস্ট জুলাই থেকে দেখছি যে আসলে ওইটাই, মানে আমি একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি বিফোর 2 উইকস আমি এখানে প্রজেক্টে গেলাম সাইটে। সো মিটিং শুরু হওয়ার মানে আমাদের আলোচনা শুরু হওয়ার পরে হঠাৎ একটা গণজমায়েত হয়ে গেল বাইরে, এবং আমরা কেউই আর এই সাইট থেকে বের হতে পারছি না। তো তারপর আমরা পায়ে হেঁটে বের হয়ে চলে আসলাম, ব্যাপারটা এরকম আর কি। সো আমি মনে করি যে এটা মোস্ট আনসার্টেন একটা সাইট, এবং এইখানে যে আমরা এই ডেমোক্রেটিক একটা ওপেন প্ল্যাটফর্ম তৈরি করা মানুষের জন্য, এটাই আসলে এই প্রজেক্টের ক্যারেক্টার, এটাই আসলে এই সাইটের ক্যারেক্টার, এবং ওইটাকেই আমরা এমফ্যাসিস করে আমাদের বাদবাকি ঘটনাটা এখানে সাজানোর চেষ্টা করেছি। সেম গোজ ফর ইউনিভার্সিটি প্রজেক্ট, যে এখানে আমাদের যে ইউনিভার্সিটির ব্যাপারটাই কিন্তু আসলে একটা জমায়েতের জায়গা, মানে এখানে ফর্মাল অ্যাক্টিভিটি থেকে ইনফর্মাল অ্যাক্টিভিটি মোর ইম্পর্টেন্ট ইন ইউনিভার্সিটি। সো আমরা এখানে ইনফর্মাল অ্যাক্টিভিটিটাকে এমফ্যাসিস দিয়েছি, যাতে করে এই ইনফর্মাল এবং ল্যাটারাল লার্নিংয়ের মাধ্যমে কিন্তু আমরা সোসাইটিটাকে ডেভেলপ করতে পারি বা আমাদের এই মেমোরিগুলো তৈরি করতে পারি। সো দিস ইজ দ্য ইউনিভার্সিটি প্রজেক্ট। নেক্সট প্লিজ। এটা আমাদের একটা মসজিদ, এটা মাদারীপুর একটা মসজিদ। সো এইটার একটা আমরা জিনিস বলবো যে এই প্রজেক্টটা একটা ছোট মসজিদ এটা। সো এটা রিসেন্টলি বেশ কিছু ইন্টারন্যাশনাল অ্যারিনাতে অ্যাওয়ার্ডেড হয়েছে। সো এই মসজিদটাতে আমরা যেটা চেষ্টা করেছি যে একটা সিঙ্গেল স্পেস, একটা স্পিরিচুয়াল সিঙ্গেল ভলিউমেট্রিক স্পেস তৈরি করা, যেখানে আমরা উইদাউট মেকানিক্যাল ভেন্টিলেশন, মেকানিক্যাল সাপোর্ট এই বিল্ডিংটা আমরা কাজ করতে পারি। এবং এটার আর্কিটেকচারাল অ্যাসপেক্ট, ভলিউমেট্রিক অ্যাসপেক্ট তো অবশ্যই এখানে আছে। সো এটা যদি আমি এক্সাম্পল দিই, এটা লাস্ট 2 ইয়ার্স ধরে এটা রান করছে। এটা 2টা সামার, 2টা রেইনি সিজন পার করেছে। এবং এটার আমরা ডিজাইনটা করার সময় মেইন আমাদের অ্যাসপেক্ট ছিল যে মসজিদগুলোতে এখন আসলে এয়ার কন্ডিশনিং ছাড়া কাজ করা যায় না। সো আমাদের এটা একটা ইম্পর্টেন্ট ফোকাস ছিল। এই মসজিদে কোনো এয়ার কন্ডিশনিং নাই, এবং এটা সামার টাইমে কমপ্লিটলি কমফোর্টেবল ওয়েতে এটা রান করে। এবং মজার ব্যাপার হলো, আমি অনেকবার এটাতে গিয়েছি, এখানে এটাতে যারা নামাজ পড়েন, যারা গ্রামবাসী বা এলাকাবাসী যারা আসেন, তারা বলেন যে এটা এয়ার কন্ডিশন স্পেসের থেকে অনেক এটা আরাম, কারণ এটা ন্যাচারাল। এবং এইভাবেই আমরা এটাকে চিন্তা করছি, এটার পিছনে ওইভাবে আমরা কাজ করি। সো দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে যে আমরা কীভাবে সাস্টেনেবিলিটি অ্যাচিভ করতে পারি। নেক্সট প্লিজ। এটা একটা রেসিডেন্স, এটাও মাদারীপুরের এটা একটা রেসিডেন্স। এই রেসিডেন্সটা আসলে বেসিক্যালি আমরা যেটা মনে করি, আমরা একদম আমাদের কোর, যেমন আমাদের মেমোরিতে আমাদের দাদাবাড়ি নানাবাড়ি যেরকম আছে যে উঠান থাকবে, ঘর থাকবে, বাংলা ঘর থাকবে, খাওয়ার ঘর থাকবে, এক্স্যাক্টলি ওইভাবে করা। এবং এটার ম্যাটেরিয়ালিটিটা ওই রকম যে টালির ছাদ দিয়ে করা, এটার ভিতরে পানি থাকছে, উঠান থাকছে। সো এটা আরও বেসিক এবং আরও সিম্পল একটা অ্যাপ্রোচে আমরা এটা করেছিলাম। নেক্সট প্লিজ। এটা আমাদের মুন্সিগঞ্জের একটা প্রজেক্ট। এখানে ইঞ্জিনিয়ার শামসুল আলম হোসেন, উনি এই প্রজেক্টের সাথে ইনভলভ, এবং আমাদের পাবলিক লাইব্রেরি প্রজেক্টের সাথে উনি ইনভলভ। উনি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এই প্রজেক্টগুলোর। সো এই প্রজেক্টটাতে আমরা যেটা করেছিলাম, এখানে আমাদের 2টো লেয়ার আছে। এখানে আমরা ম্যাটেরিয়ালিটির ট্রুথফুলনেস নিয়ে একটা কাজ করেছি, লাইক ব্রিক ওয়াল, ব্রিকটা লোড বিয়ারিং স্ট্রাকচার, এবং বাইরে আর একটা কংক্রিটের লেয়ার আছে। সো এই 2টা লেয়ার ইউজ করেছি আমরা এনভায়রনমেন্টাল কমফোর্টের কারণে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্রজেক্টের আর্কিটেকচারাল যে জায়গাটা সেটাকে অ্যাচিভ করার জন্য। সো এখানে আমরা এইভাবেই আসলে, এবং এখানে স্মল কোর্টইয়ার্ড এবং ন্যাচারাল ভেন্টিলেশন এর মাধ্যমে আমরা এই প্রজেক্টগুলো কম্পাইল করার চেষ্টা করেছি। নেক্সট প্লিজ।
এটা আমি দেখাচ্ছি, এটা আমাদের শহরের ভিতরে একটা প্রজেক্টটার লোকেশন বনানীতে, এটা ফিনিশিং স্টেজে আছে। তো এই প্রজেক্টটা একটু মজার প্রজেক্ট, উপরে এটা একটা সিঙ্গেল রেসিডেন্স আছে, আবার নিচে রেন্টেবল অ্যাপার্টমেন্ট ইউনিট আছে। সো এই প্রজেক্টে আমরা দুইটার অ্যামালগামিনেশন করে কিভাবে একটা ফর্মাল এক্সপ্রেশন অ্যাজ ওয়েল অ্যাজ একটা অ্যাস্থেটিক্যাল প্লিজিং অ্যান্ড এনভায়রনমেন্টালি সাস্টেনেবল প্রজেক্ট করা যায়, সেটার স্টাডিটা আমরা এই প্রজেক্টে করেছিলাম। এটা শহরের মধ্যে বনানীতে এই প্রজেক্টটা। নেক্সট প্লিজ। এটা একটা মিক্সড ইউজ ডেভেলপমেন্ট। আমার মনে হচ্ছে দীপু ভৈরব এই প্রজেক্টটাতে আমাদের সাথে পার্টিসিপেন্ট ছিলেন। সো এটা আনবিল্ড প্রজেক্ট, নট বিল্ড, বাট এটা আমি দেখাচ্ছি আমার খুব ফেভারিট একটা প্রজেক্ট, যে এখানে অনেকগুলো রেসিডেন্সিয়াল ইউনিট, এখানে শপিং কমপ্লেক্স মিলে, এবং প্রত্যেকটা রেসিডেন্সিয়াল ইউনিট কীভাবে আমরা টেরাসিং করে গার্ডেনিং করে অ্যাচিভ করতে পারি, সেই স্টাডিটা এখানে ছিল। সো এই জন্য আমি এটা দেখাচ্ছি যে আমরা এই অ্যাপ্রোচেও কিন্তু আমরা যেতে পারি, যে যখন একটা ডেন্স এরিয়াতে অনেকগুলো কমপ্লেক্স ফাংশন একসাথে ব্লেন্ড করে একটা প্রজেক্ট হয়, তো সেটাতে আমরা কীভাবে ট্রাই করতে পারি, অ্যাটলিস্ট আমি বলবো না অ্যাচিভ, বাট ট্রাই করতে পারি। নেক্সট প্লিজ। এটাও গুলশানের একটা রেসিডেন্স, এটাও সেন্ট্রাল ঢাকার মধ্যে। তো এইটাতে আমরা যেটা দেখাচ্ছি যে আমাদের প্রাইভেট রেসিডেন্সগুলো একটা প্রবলেম হয়, যে আমাদের কিন্তু প্রাইভেট রেসিডেন্স অলমোস্ট নাই হয়ে যাচ্ছে সেন্ট্রাল ঢাকাতে, মানে গুলশান বা এই এরিয়াগুলোতে, কারণ আশেপাশে সব 15 তলা 20 তলা বিল্ডিং। সো কেউ চাইলেও কমফোর্টেবল এখানে থাকতে পারে না, যে কারণে কিন্তু আমি আগের যে প্রজেক্টটা দেখলাম বনানীতে, ওখানে রেসিডেন্স পোর্শনটা উপরে উঠিয়ে দিয়েছি আমরা, আর নিচে রেন্টেবল পোর্শন রেখেছি, যাতে করে তারা প্রাইভেসিটা এনশিওর করতে পারে। সো এটাতে আপনারা দেখবেন যে এখানে আমরা সেন্ট্রাল কোর্টইয়ার্ড, গ্রিন এবং ইয়ে দিয়ে আমরা কীভাবে স্পেসগুলোকে, এটা একটা ফ্যামিলি রেসিডেন্স, কীভাবে আমরা স্পেসটাকে অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি। নেক্সট প্লিজ। এই প্রজেক্টটা আমাদের কমপ্লিটেড একটা প্রজেক্ট, এটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটা প্রজেক্ট, আজিমপুর আধুনিক নগর মার্কেট। সো এটা সিটি কর্পোরেশনের সাথে একটা আমরা কাজ করেছিলাম, এবং আমরা এই প্রজেক্টটাতে আসলে আরবান স্কেল এবং পাবলিকের অ্যাক্টিভিটিটাকে এটার মধ্যে কীভাবে আমরা ইন্ডালজ করতে পারি, সেটা নিয়ে আমরা কাজ করেছি। নেক্সট প্লিজ। এটাও একটা ছোট রেসিডেন্স, যে আমরা কোর্টইয়ার্ড নিয়ে কীভাবে কাজ করতে পারি। সো আমার কাছে মনে হচ্ছে যে এই যে আমরা আমাদের এখানে যারা প্র্যাকটিশিয়ান আছেন সবাই আমরা জানি যে আসলে এই সাস্টেনেবিলিটির জায়গাটাতে আমরা বিল্ডিং ম্যাটেরিয়ালস এবং স্পেটিয়াল ক্যাপাসিটি ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা আসলে এটা অ্যাচিভ করতে পারি। সো আমাদের একটা ছোট 1.5 মিনিটের একটা ছোট ভিডিও আছে, আমি ওই ভিডিওটা চালিয়ে আসলে শেষ করতে চাচ্ছি। ভিডিওটা অন করবেন প্লিজ। এটা আমরা যে মসজিদটা দেখিয়েছিলাম, সেই মসজিদের একটা ছোট ভিডিও। যেহেতু আমরা অলরেডি বিহাইন্ড দ্য স্কেডিউল, সেহেতু আমরা ভিডিওটি দেখতে দেখতেই আমাদের আজকের প্যানেলটি শেষ করব। দুঃখিত, আমরা কোনো কোশ্চেন অ্যান্সার এখন নিচ্ছি না, আমরা হয়তো ডিনারের সময় গল্প করতে করতে কোশ্চেন অ্যান্ড অ্যান্সারগুলো জেনে যাব, কারণ আমি শিওর যে আপনাদের মনে অনেকগুলো কোশ্চেন আছে আমাদের ইম্পর্টেন্ট প্যানেলিস্টদের জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।
Thank you so much. I'll request the panelists and the moderator to stay on the stage, please. Sir, Baizid sir, Dipu sir. I'll request our president, Moinul Islam, to come on the stage to hand over the crest to the panelist and the moderator. Moinul Islam sir will present the award to architect Rajon sir. Architect Nazli Hussain, Architect Muhammad Didarul Islam Bhuiya, Architect Muhammad Didarul Islam Bhuiya, to our moderator, Architect Jannat Jui, Engineer Fazlur Rahman Khan, Engineer Mohammad Samsul Alam, and lastly, Architect Baizid Mahbub Khondokar.